প্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, সবথেকে বড় ব্রেকিং নিউজ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং ফেরার। গত বুধবার ব্যারাকপুরের ভাটপাড়া ও জগদ্দলে যে জোড়া বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে, সেই ঘটনার তদন্তে নামে জগদ্দল থানার পুলিশ। জগদ্দল থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং উভয় ঘটনার স্থলে সিসিটিভি ফুটেজে দেখা যায় আগ্নেয়াস্ত্র হাতে অর্জুন সিং উপস্থিত। উভয় ঘটনার স্থলে যেখানে বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, সেখানে আগ্নেয়াস্ত্র হাতে অর্জুন সিংয়ের উপস্থিতি দেখার পর জগদ্দল থানার পুলিশ গত বৃহস্পতিবার অর্জুন সিংকে তলব করে জিজ্ঞাসাবাদ করার জন্য। কেন তিনি আগ্নেয়াস্ত্র হাতে দুটো ঘটনাস্থলে গিয়েছিলেন, কি তার মোটিভ ছিল, এটা জানার জন্য। কিন্তু জগদ্দল থানার পাঠানো পরপর 3টে নোটিশ অ্যাভয়েড করে অর্জুন সিং। এরপর জগদ্দল থানার অফিসাররা নিজেরা পৌঁছে যায় অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করার জন্য। অর্জুন সিং সেখানে জগদ্দল থানার সঙ্গে কোনো রকম সহযোগিতা বা কোঅপারেট করেনি। অর্জুন সিং জগদ্দল থানার সঙ্গে কোনো রকম সহযোগিতা বা কোঅপারেট না করাতে এবং উভয় ঘটনাস্থলে অর্জুন সিংয়ের উপস্থিতি দেখার পর, আগ্নেয়াস্ত্র হাতে উপস্থিতি দেখার পর জগদ্দল থানার পুলিশ গত বৃহস্পতিবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। আর এই এফআইআর দায়ের হওয়ার পরে জগদ্দল থানার পুলিশ যখন অর্জুন সিংকে গ্রেপ্তার করতে যায়, তখন অর্জুন সিং বাড়িতে নেই জানিয়ে দেয় তার বাড়ির লোক। জগদ্দল থানার পুলিশ অর্জুন সিংকে শুক্রবার ফেরার ঘোষণা করেছে। ভাটপাড়ায় অর্জুন সিং এর বাড়ির সামনে প্রথমে গুলি, এর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের বোমাবাজি। আর এই নিয়ে বুধবার রাত থেকে উত্তেজনার মাঝেই এই ঘটনায় অর্জুন সিংকে 5টি নোটিশ পাঠালো পুলিশ। সেদিন ঠিক কি হয়েছিল তা জানতে প্রথমে বৃহস্পতিবার সকালে নোটিশ দিয়ে জগদ্দল থানায় ডাকা হয় বিজেপি নেতা অর্জুন সিংকে, কিন্তু তিনি হাজির হননি। দুপুরে ফের নোটিশ পাঠানো হয়, কিন্তু তাও আসেননি প্রাক্তন বিজেপি সাংসদ। এরপর বিকেলের দিকে পুলিশ নিজেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে যায়। পুলিশ সূত্রে দাবি, বুধবার রাতে জগদ্দলে অশান্তির সময় ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেছেন অর্জুন সিং। পুলিশের দাবি, প্রাক্তন বিজেপি সাংসদ জানিয়েছেন তিনি তার লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু তা ব্যবহার করেননি। এরপর বৃহস্পতিবার রাতেই অর্জুন সিংকে একসঙ্গে 3টি নোটিশ পাঠায় পুলিশ, যেখানে তার কাছে থাকা বৈধ আগ্নেয়াস্ত্রের নথি, কি কারণে তিনি তা নিয়ে গিয়েছিলেন তা জানতে চাওয়া হয়েছে। বুধবারের ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। উভয় ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্র হাতে অর্জুন সিং নিজে উপস্থিত আছে, তা স্বীকার করেছে অর্জুন সিং নিজেই। এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উভয় জায়গায় যখন অর্জুন সিং এর উপস্থিতি লক্ষ্য করেছে জগদ্দল থানার পুলিশ, তখন জগদ্দল থানার পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল, উপস্থিত হয়নি, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। আর সেই এফআইআর এর গ্রেপ্তারি থেকে বাঁচতে অর্জুন সিং রাতের অন্ধকারে নিজের গাড়ি রেখে জগদ্দল থানার পুলিশ তাকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করবে বলে লক্ষ্য রাখছিল, ট্র্যাক করছিল, যে কারণে নিজের গাড়ি রেখে শুভেন্দু অধিকারীর পাঠানো গাড়িতে করে তিনি বাংলা ছেড়ে বিহার পালিয়ে গিয়েছে, এমনটা দাবি করছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি ভয় পেয়ে কালকে শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে রাতের বেলা এখান থেকে পালিয়ে গেছে। কেন উনি পুলিশ প্রশাসন তার কাছে তার সিসিটিভির ফুটেজগুলো চেয়েছে। অর্জুন সিং এর বন্দুক থেকে, লাইসেন্স প্রাপ্ত সেই বন্দুক থেকে গুলি চলেছিল কিনা সেটা জিজ্ঞাসাবাদ করার জন্য, কেন অর্জুন সিং আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে পৌঁছেছিল সেটা জিজ্ঞাসাবাদ করার জন্য যখন তাকে নোটিশ পাঠিয়েছে, উপস্থিত না হওয়াতে তার বিরুদ্ধে যখন এফআইআর দায়ের করেছে, তখন তাকে বাঁচাতে শুভেন্দু অধিকারী গাড়ি পাঠাচ্ছে, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা গাড়ি পাঠাচ্ছে। এই বিরোধী দলনেতা গোটা পশ্চিমবাংলাকে অশান্ত করতে চাইছে 2026 বিধানসভা নির্বাচনের আগে। বোমা চালিয়ে, গুলি চালিয়ে, ধর্মে ধর্মে দাঙ্গা লাগিয়ে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে যেন তেনভাবে 2026 বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে অশান্ত করতে হবে এবং সেটাকে নির্বাচনী ভোট ব্যাংক পলিটিক্সে কনভার্ট করতে হবে। যে কারণে এই অর্জুন সিংদের মতো উগ্র সন্ত্রাসবাদী নেতা, বজরং দল, হিন্দু মহাসভা, আরএসএস এদেরকে কাজে লাগাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আসলে ভারতীয় জনতা পার্টি যে এই প্ররোচনা দিয়ে বজরং দল, হিন্দু মহাসভাকে মাঠে নামিয়ে সংখ্যালঘু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়কে উত্তেজিত করে তাদের দ্বারা কিছু প্ররোচিত ঘটনা ঘটিয়ে হিন্দুদের ব্রেন ওয়াশ করতে চাইছে, এটা পশ্চিমবাংলার হিন্দুরা বুঝতে পারছে না। আর সেই আগুনে ঘিতাহতি দিতে ভারতীয় জনতা পার্টি 2021 বিধানসভা নির্বাচনের মতো 2026-এর আগে আরও একবার ঝোলা থেকে বার করেছে সেই জাত গোগ্রকে। যে জাত গোগ্র 2021 বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে ভারতীয় জনতা পার্টির হয়ে পশ্চিমবাংলার হিন্দুদের বোঝানোর দাসখত নিয়েছিল, সেই জাত গোগ্র 2026-এর আগে আবার পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলায় বসবাসকারী হিন্দু মুসলমানের মধ্যে উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। জাত গোগ্র কি বলছে, যে বাংলাদেশ টেলার দেখিয়েছে, যদি এখনো পর্যন্ত পশ্চিমবাংলার হিন্দুরা সজাগ না হয়, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় হিন্দু বলে, বাঙালি হিন্দু বলে কোনো কিছু থাকবে কিনা আমার প্রশ্ন আছে। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের,
এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে। বাঙালির অস্তিত্ব বিপন্ন। বি ভেরি কেয়ারফুল, ইভেন ইউ ইনক্লুডেড, বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না। কি চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে। অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাঁটা দেবে। সেটা শুনবেন কিছুদিন পরে, সব বেরিয়ে যাবে মার্কেটে। কিন্তু এটুকু বলে রাখলাম, এই 9% হিন্দুদের রিকোয়েস্ট করছি, বেরিয়ে আসুন, ভোট করুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। দেখুন, অভিনেতা মিঠুন চক্রবর্তীর আমি গুণগাহী গুণমুগ্ধ ভক্ত। মৃগয়া থেকে অন্যায় অবিচার একাধিক সিনেমা আমি আজও দেখি, আমি তার গুণমুগ্ধ ফ্যান। কিন্তু রাজনৈতিক মঞ্চে রাজনীতির নেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর আমি কঠোর সমালোচক। কারণ মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক অবস্থানের কোনো স্থায়িত্ব নেই। মিঠুন চক্রবর্তী সময় সময় রং পাল্টেছে। আমি গুগলে সার্চ করেছিলাম যে গিরগিটি কতবার রং পাল্টায়, গুগল আমাকে উত্তর দিয়েছে 1 থেকে 2 বার। কিন্তু মিঠুন চক্রবর্তী যে 7 থেকে 8 বার রং পাল্টায়, এটা শোনার পর গুগল লজ্জা পেয়ে গেছে, গিরগিটি লজ্জা পেয়ে গেছে। মিঠুন চক্রবর্তী প্রথম ছিল নাস্তিক, তারপরে তিনি হলো নকশাল, পরবর্তী সময় তিনি নকশাল থেকে কি হলেন, বাম। তারপরে যখন দেখলো পশ্চিমবাংলা থেকে বামেদের হাওয়া খারাপ, তখন আবার পাল্টিকে তিনি কি করলেন, তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের সাংসদ হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় সাংসদ হলেন। এখনো পর্যন্ত যে সম্মানটা আর অন্য কোনো রাজনৈতিক দল তাকে দিতে পারেনি। সবাই তাকে ব্যবহার করেছে, কেউ তাকে অন্তত ওই সাংসদের জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারেনি। যাই হোক, এই মিঠুন চক্রবর্তী তৃণমূলের সাংসদ হলো, তৃণমূল থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিল, তারপরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। মিঠুন চক্রবর্তী কেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে সে খবর আর নতুন করে আপনাদের জানাতে হবে না। তার গুণধর ছেলে, গুণধর মেয়েরা যে কীর্তি করে রেখেছে, এবং ভারতবর্ষের 14টা জায়গায় সরকারি সম্পত্তির উপরে মিঠুন চক্রবর্তীর হোটেল রয়েছে। অবৈধ হোটেল ব্যবসাকে সামলাতে, মেয়ে ও ছেলের বিরুদ্ধে ওঠা একাধিক মামলা থেকে মেয়ে ও ছেলেকে বাঁচাতে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করেছে। আর সেই মিঠুন চক্রবর্তী আজকের বাংলায় এসে বাংলার হিন্দুদের অস্তিত্ব চলে যাবে বলে পশ্চিমবাংলার হিন্দুদের উস্কানি দিচ্ছে। যার নিজের রাজনৈতিক স্থায়িত্ব নেই, যে আজকের কোন দলে আছে কালকের কোন দলে থাকবে বলতে পারে না, তার নিজের জীবন দশায় তিনি 6 বার দল পাল্টেছে, রাজনৈতিক রং পাল্টেছে, তারপরে তিনি আজকের এসে পশ্চিমবাংলার উন্নয়নের কথা বলছে যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে পশ্চিমবাংলায় ব্যাপক উন্নয়ন হবে, শিল্প হবে। লজ্জা করে না মিঠুন চক্রবর্তী? আপনি একসময় নকশাল হয়ে বাংলায় তাণ্ডব চালিয়েছেন, তারপরে বামেদের কোলে চড়ে ঘুরে বেরিয়েছেন, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সুবিধা নিয়েছেন, সাংসদ হয়েছেন। যখন সারদায় নাম জড়িয়েছে, গাদাখানেক টাকা খেয়েছিলেন সারদা থেকে বাঁচতে, সারদার নোটিশ পাওয়ার পর তৃণমূল ছেড়ে দিয়েছিলেন। আর যাই করুন, পশ্চিমবাংলার হিন্দুদের জ্ঞান দিতে আসবেন না, পশ্চিমবঙ্গবাসীকে জ্ঞান দিতে আসবেন না। আপনি আপনার সিনেমা জগতে মহান, আমি এখনও বলছি, পরেও বলবো, আপনার সিনেমার আমি গুণগ্রাহী ভক্ত। বাঙালি হিসাবে আপনি যে জায়গায় গিয়েছেন, অভিনয় জগতে যে জায়গায় গিয়েছেন, তার 1000 কুর্নিশ জানায়। কিন্তু যার নিজের কোনো আইডিওলজি নেই, নিজের কোনো আদর্শ নেই, স্বার্থের সঙ্গে সময়ের সঙ্গে গিরগিটির মতো রং পাল্টায়, সে যদি বাংলার মানুষকে জ্ঞান দিতে আসে, তাহলে ভাই কথা তো বলতেই হবে, কথা তো ধরতেই হবে। আরে মশাই, আপনি ভারতীয় জনতা পার্টির কি জানেন? কপাদা জানেন? আপনি তো ভাড়াকা টাট্টু। যখন আপনার কল আসে, যখন আপনার শিডিউল আসে, 4-5টা অনুষ্ঠান, 4-5টা প্রোগ্রাম কভার করতে আসেন, আর সিনেমার মতো কয়েকটা ডায়লগ দিয়ে চলে যান। আপনি ভাবেন গরম গরম কয়েকটা ডায়লগ ঝেড়ে দিলে পশ্চিমবাংলার মানুষ যেমন আপনার সিনেমা দেখে হাততালি দেয়, তেমন আপনার এই রাজনৈতিক ডায়লগ শুনে হাততালি দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে দেবে। যে ভারতীয় জনতা পার্টি 2024 লোকসভা নির্বাচনের পর 1 বছর অতিক্রম করেও সভাপতি নির্বাচন করতে পারে না, যে ভারতীয় জনতা পার্টির মধ্যে 10টা গ্রুপ আছে, 10টা গোষ্ঠী আছে, শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, জগন্নাথ চট্টোপাধ্যায় গোষ্ঠী, দিলীপ গোষ্ঠী, দাঁত কালানো ফটো সেশন করছে বলে দিলীপ শুভেন্দু মিল হয়ে গেছে, এটা ভাবতে যাবেন না। যে ভারতীয় জনতা পার্টির সংগঠন নেই প্রায় 13,000 বুথে, সেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে পশ্চিমবাংলার মানুষ আপনার কথায় ভিজে। কারণ আপনি রাজনীতিটা করেন কেবলমাত্র ফাঁদে পড়ে আর স্বার্থের জন্য। স্বার্থের জন্য আপনি রাজনীতি করেন, আপনার কোনো আইডিওলজি নেই, আপনার কোনো আদর্শ নেই। তো এই মিঠুন চক্রবর্তী যতই লম্পঝম্প করুক না কেন, 2021-এর মতো 2026-এর আগে এসে যতই গরম গরম ডায়লগ ছাড়ুক না কেন, মিঠুন চক্রবর্তীর কথায় বাংলার মানুষ ভোট দেয় না, সেটা নিয়ে ভাবনার কোনো জায়গাও নেই। কিন্তু ভাবনার জায়গা ওইখানে, ভারতীয় জনতা পার্টি যে ছক বা যে পরিকল্পনাতে আগাচ্ছে, যে প্ল্যান বি নিয়ে আগাচ্ছে, যে দাঙ্গা লাগাতে চাইছে পশ্চিমবাংলার প্রান্তে প্রান্তে, সেই পরিকল্পনাকে ভেস্তে দিতে হবে। যে কারণে
সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার অনুরোধ, আমাদের পক্ষ থেকে অনুরোধ, প্রতিটা ভিডিওতে আমি যেমন বলি আজও তেমন বলছি, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, শান্ত থাকুন, ধৈর্য ধরে রাখুন। পশ্চিমবাংলার হিন্দুদের কি কখনো মনে হয়েছিল অন্তত 2019 লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত যে পশ্চিমবাংলার হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারছে না, পশ্চিমবাংলার হিন্দুরা সংকটে রয়েছে? কিন্তু আজকের পশ্চিমবাংলার হিন্দুদের মগজ ধোলাই করছে আরএসএস, হিন্দু মহাসভা, বজরাং দলের মতো কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পাতা ফাঁদে পা দেবেন না, কারণ এরা চাইছে দাঙ্গা লাগাতে, দাঙ্গা লাগিয়ে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার মসনদে আনতে। যে পার্টি, যে রাজনৈতিক দল দাঙ্গা দিয়ে ক্ষমতায় আসতে চায়, সে রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে আগামী দিনে, তাহলে রাজ্যের অবস্থা কি হবে, রাজ্যের মানুষের অবস্থা কি হবে, তা যদি এখনো পর্যন্ত অনুধাবন না করতে পারে পশ্চিমবঙ্গবাসীরা, পশ্চিমবঙ্গের বসবাসকারী সাধারণ জনগণ, তাহলে পশ্চিমবঙ্গবাসীকে আগামী দিনে আরও বড় খেসারত দিতে হবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।